সবাইকে স্বাগত এটি নিউজে। এটি নিউজে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, আপনারা দেখছেন হ্যাপনিং পয়েন্ট। আমরা ঠিক এই সময় হ্যাপনিং পয়েন্ট নিয়ে হাজির হয়ে যাই নতুন বিষয় এবং একজন সাথে থাকেন আমাদের একজন অতিথি। দর্শক, বাংলাদেশ এখন হামের ঝুঁকিতে আছে। প্রত্যেকটা জেলাতেই হাম সংক্রমণ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছেন এবং ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া সহ নানাবিধ রোগ নিয়ে এবং পানি শূন্যতার রোগ বা ডায়রিয়ার রোগ নিয়েও অনেকে হাসপাতালগুলোতে যাচ্ছেন। প্রায় 64 জেলার মধ্যে 58 জেলাতে হামের সংক্রমণ দেখা যাচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় আমাদের চোখে পড়ছে, যেটা হচ্ছে হিট স্ট্রোক। এবং আমাদের দেশের এই তীব্র গরমে মানুষের পানির শূন্যতা, লবণের শূন্যতাও বেড়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধু শিশু না, বড় থেকে ছোট শুরু করে একদম ছোট সবাই এই ঝুঁকিতে রয়েছেন। এই তীব্র গরমে এই হিট স্ট্রোক থেকে আসলে বাঁচার উপায় কি কি লক্ষণ দেখলে আমরা মনে করব যে আসলে একজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে এবং এখান থেকে বাঁচার উপায়গুলো কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের আগত অতিথির সাথে। আমাদের সাথে যুক্ত আছেন মেজর ডক্টর খোরশেদ সামাদ, ওষুধ বিজ্ঞানী এবং কলামিস্ট। আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। আমরা অনেকবারই আলোচনা করেছি হাম নিয়ে, ডেঙ্গু নিয়ে আলোচনা করেছি। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, হিট স্ট্রোক। এবং আমাদের আজকের বিষয় হিট স্ট্রোকের সংকেত এবং রক্ষার উপায়। এই যে আমাদের হাম একটি মহামারী আকারে রূপ ধারণ করেছে, ডেঙ্গু, আমরা এগুলো নিয়ে কথা বলেছি। এর মধ্যে তীব্র গরম, অনেকেই শ্রমিক আমাদের দেশে কাজ করছেন, কেউই এটা থেকে বাইরে মুক্ত না, একদম শিশু থেকে শুরু করে সবাই। কি বলবেন বর্তমানে আসলে আমাদের দেশের মানুষরা কতটা ঝুঁকিতে আছেন এই হিট স্ট্রোক নিয়ে? আপনার কাছে। জি, ধন্যবাদ। বাংলাদেশ একটি গ্রীষ্মমণ্ডলীয় দেশ এবং এখন আগেকার মতো খুব অর্গানাইজভাবে যে এতটুকু গ্রীষ্ম আর এতটুকু শীত বা ষড় ঋতু, এটা আর দৃশ্যমান হয় না। এটা বিভিন্ন কারণে, গ্লোবাল কারণে, লোকাল কিছু কারণে, অপরিকল্পিত নগরায়ন, ইটের ভাটা, পরিবেশ দূষণ, এই সমস্ত কারণে গ্রীষ্মের প্রভাবটা বেড়ে গেছে। এবং আমরা যে গ্লোবাল যে সমস্ত কারণগুলি বলি না, গ্রিন হাউস ইফেক্ট, এগুলি তো কন্ট্রিবিউট করে। সারা বিশ্বে বেড়েছে, কিন্তু বাংলাদেশে সেটা খুবই আশঙ্কাযুক্তভাবে বেড়েছে এবং প্রভাবটাই বেশি। ঠিক তাই। এবং আরেকটা কথা আসলে খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে হিউমিডিটি, ইট ম্যাটার্স। রাইট। একে তো গরম, তারপর এই ময়েশ্চারটা এটা কম থাকার কারণে জলীয় বাষ্প এটা একটা প্রভাব বিস্তার করে। এবার আমাদের জব প্যাটার্নটা একটু আমরা মিলিয়ে নিই। আমাদের তো অগ্রসরমান দেশ, আগামী দিন হয়তো আমরা আরও ভালো করবো, কিন্তু এখন আমাদের প্রচুর পরিমাণ শ্রমিক ভাই রিক্সা চালাচ্ছেন, দিনমজুর ভাইরা আছেন, এবং আমাদের কৃষি প্রধান দেশ। আমাদের নগরের বাইরে প্রচুর পরিমাণ কৃষক বাইরে পরিশ্রম, বৃহৎ জনগোষ্ঠী কৃষির সাথে জড়িত। ঠিক তাই। এবং আমরা দেখেছি যে একটা মাঠে কৃষক ভাই কাজ করেন, তার 2টা সন্তান, তারাও আসেন, আর তার স্ত্রী দূর থেকে খাবার নিয়ে আসেন, হয়তো 5 কিলোমিটার হেঁটে দুপুরে খাবার দেন, আবার ফেরত যান। তার মানে আমরা বলতে চাচ্ছি যে একটা ব্যাপক জনগোষ্ঠী কিন্তু রোদের সামনে প্রকাশিত, এবং তাদের যে চাকরির ধরন বা কাজের ধরন, এখান থেকে খুব বেশি ফিরিয়ে আনাটা খুব বেশি কঠিন। এটা তাদের অনেকে রুজি এমনটি আছে যে একদিন যদি বন্ধ থাকে তাহলে একদিন আক্ষরিক অর্থে উনি না খেয়ে থাকবেন। তো সুতরাং আমাদের একটা কম্প্রোমাইজ থিওরি নিতে হবে। আমি এই কথাটা যদি বলি যে তুমি রোদে যেও না, এটা খুব বেশি বাস্তবসম্মত হবে না। তো আমরা একটু ভাগ করে নিই। আগে নগরটা বলি। নগরে আমাদের শিশুরা যে স্কুলে যায়, মোটামুটিভাবে সেইগুলিতে আসলে মানে মাঠটাট নাই। এটা আরও হিতে বিপরীত হওয়ার মতো ভালোই হয়ে গেছে যে এই সময় তারা খেলতে যেতে পারে না। আর সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে সকাল 11টা থেকে বিকাল 4টা, এটা অতি অত্যাবশ্যকীয় না হলে পারে বাইরে যাওয়াতে উৎসাহিত করা হচ্ছে না। আসলে ভালনারেবল কারা, সেটা একটু বের করা দরকার। একটা হলো এক্সট্রিম অফ দি এইজেস আমরা বলছি, অর্থাৎ তাদের বেশি হয় শিশু অথবা বেশি। আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন 70 অথবা ততোর্ধ্ব, তাদের এটা খুবই ঝুঁকিপূর্ণ। 2, আমাদের যে মারা গর্ভবতী আছেন, যে মারা স্তন্যদান করছেন, তারা, যাদের আগের থেকে কিছু ক্রনিক ডিসঅর্ডার আছে, তারা হার্টের অ্যাটাক আছে, তারা, যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তারা, যাদের হাইপার টেনশন আনকন্ট্রোল থাকে, ওবেসিটি, যাদের স্থূলতা হয়ে গেছে, এরা, আর ওই যারা আমি বললাম যে আমাদের যাদের কাজের ধরন, ইনারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকেন। তাহলে এই বার্তাটা সবার জন্যই প্রযোজ্য, কিন্তু যাদের কথা আমরা বললাম যে জনগোষ্ঠী এবং যে ক্রাইটেরিয়া, ইনারা অত্যন্ত সতর্ক থাকবেন। ওই রকম অর্গানাইজ বলা নাই, উনি যতটুকু তার বুঝবেন যে উনি অসুস্থ বোধ করছেন, তখনই উনি সাথে সাথে
ছায়ার আশ্রয় নেবেন, নিয়ে নেবেন। কারণ ওই এক একজনের অ্যাডাপ্টেশনটা একরকম। এখন আপনি একটা চমৎকার শব্দ বলেছেন, হিট স্ট্রোক। এইটার আসলে অনেকগুলি বৈশিষ্ট্য আছে, যেটা মূলত আমরা বলি যখন টেম্পারেচার 104, জি। আমি রিপিট করছি, একটা মোটামুটি দাগে যদি একটা প্যারামিটার দাঁড় করাই তাহলে পরে 104 ডিগ্রি টেম্পারেচার শরীরে হয়ে যায়। মজাটা হলো আমাদের একটু তো গরম লাগলে আমরা ঘেমে যাই না, কিন্তু হিট স্ট্রোকে ঘামটা হয় না। আচ্ছা, আমি আবার বলছি 104 ডিগ্রি টেম্পারেচার, অথচ 101 হলেই তো আমরা কুলকুল করে ঘামতে থাকি, একদম। কিন্তু 104 হলে আপনি ঘামবে না। এটা মোটামুটি ফিচার। এখন যদি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন প্রকাশ পায়, অর্থাৎ স্নায়ু যদি কোনো প্রকাশ পায়, তাহলে উনি অস্থির হবেন, চঞ্চল হবেন, অপ্রয়োজনীয় কথা বলবেন। আমি যদি এভাবে ভাষাতে বলি যে আবল তাবল বকবেন, আচ্ছা। কারো খিচুনি হবে, কারো বুকে ব্যথা হবে, এইরকম যদি হয় তাহলে আমাদের মাথা ব্যথা, বমি, মাথা এগুলো কি ব্যথা, হতে পারে? বমি, আপনি এগুলি খুবই প্রাসঙ্গিকভাবে বলেছেন, এইগুলি আসবে। সেক্ষেত্রে আমাদের এটা কখনো কখনো এটা মেডিকেল এমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থা। সবচেয়ে ভালো হবে যদি আমি নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়, কিন্তু আমাদের যে চেইন সিস্টেম, রেফারেল সিস্টেম, এটা একটু খুব সবসময় যে আমরা হাতের কাছে এটা পাবো এমনটি আমরা বাস্তবসম্মত না। তাহলে আগে প্রথম কথাটা হলো আমি তাকে রোদ থেকে ছায়ায় নিয়ে আসবো, যদি যদি সম্ভব হয় শীতাতপ নিয়ন্ত্রিত যদি কোনো কিছু ইনস্টলেশন থাকে সেখানে নিয়ে আসবো। 2 হচ্ছে যে তার শরীরের কাপড় যেখানে গিট বাঁধা শক্ত, ধর যাক উনি লুঙ্গি পরেছেন, গামছা দিয়ে আটকে রেখেছেন, অথবা জামার বোতাম শক্ত করে লাগানো বা এই জাতীয় কোনো কিছু আছে, এগুলি খুলে ফেলতে হবে। এবং জীবনের থেকে কোনো কিছুই মূল্যবান না, সেক্ষেত্রে তাকে পুরোপুরি কাপড় খুলে হয়তো আমরা কোনোভাবে একটু ঢেকে রাখলাম। এরিয়েশনটাই সবচেয়ে বড় কথা। 1, 2 হচ্ছে পানি খেতে হবে। আচ্ছা, এখন রোগী যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তো পানি খাওয়ানোর প্রশ্নটা আসে না বা সম্ভব না। সেই ক্ষেত্রে স্যালাইন, ইন্ট্রাভেনাস অর্থাৎ শিরাপথে তাকে এই স্যালাইন দিতে হবে। আর ক্ষেত্র বিশেষে যদি উনি সজাগও থাকেন, ডাক্তাররা যদি মনে করেন যে ত্বক খুব বেশি খসখসে, চোখ ভেতরে ঢুকে গেছে, বারবার করে পানি খেতে যাচ্ছে, ঠোঁট শুকনো, ঘন ঘন তার পিপাসা লাগছে, যদি উনি পেচ্ছাপ করেন পেচ্ছাপের রং ঘন হলুদ, এই সমস্ত অন্যান্য উনি খুব একটু আগে যেটা বলে অস্বস্তির কথা বলছেন, এই সমস্ত লক্ষণ হলেও তাকে শিরাপথে স্যালাইন দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, এবং সেটা চিকিৎসকের সিদ্ধান্ত নেবেন। ক্ষেত্র বিশেষে প্যারামেডিক্স তারাও এটা সিদ্ধান্ত নিতে পারেন, এটা স্যালাইনে দেওয়া যেতে পারে। আর যদি আমি ধরে নিচ্ছি যে ওটা হাতের কাছে যদি না থাকে, তাহলে বাজারে যে ওর স্যালাইন পাওয়া যায়, এটা অ্যাভেইলেবল, এটা সুলভ আমাদের। আমি আবারও ধরে নিচ্ছি যে ওর স্যালাইনও যদি না পাওয়া যায়, তাহলে আমরা যে টোটকাটা বলে থাকি যে 1 মুঠো চিমটি, একটু লবণ, একটু গুড়, এটা দিয়ে ইম্প্রোভাইজ ওর স্যালাইন বানিয়ে তাকে খাওয়াতে হবে ঘরোয়া পদ্ধতিতে। তাহলে পারে দুটো বিষয়, একটা হলো যে পানি শূন্যতা ছিল, তাহলে পানি পূর্ণতা হলো। 2 হচ্ছে ইলেকট্রোলাইট ডেফিসিট, হয়তো আমরা আলোচনাটা আরো বিস্তারিতভাবে পরে করব। একটা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো শব্দ আমরা কম বেশি শুনেছি, হয়তো আমরা অত থর না, সেটা হয়তো আমাদের প্রাসঙ্গিকও না, কিন্তু এতটুকু আমাদের প্রাসঙ্গিক যে শরীরে এগুলি অত্যন্ত সংবেদনশীল রাসায়নিক উপাদান, এটি যদি সমপরিমাণ বা দরকারি পরিমাণ না থাকে তাহলে বড় রকম বিপর্যয় হতে পারে, হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে পারে আমাদের এটুকু করতে হবে। আর যেটুকু দরকার যদি তার পাতলা পায়খানা বা হয়, সেই ক্ষেত্রে ওর স্যালাইন দিতে হবে। আর আমাদের একটা প্রবণতা আছে যে উনি বোধহয় দুর্বল হয়েছে, ঠেসে টুসে আরও বেশি করে খাওয়ানোর একটা প্রবণতা আমরা দেখতে পাই। এটা একদমই ভুল ধারণা, ঠেসে টুসে খাওয়ানো যাবে না, তাতে আরও বমি করবে। আর পানিটা উনি একসাথে হরহর করে পানি খাবেন না, ছিপ 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 করে নিজের মতো করে অল্প অল্প খাবেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন, এটা বিস্তারিত একটু আলোচনা করবো, একটা বিরতি থেকে ফিরে আসি। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্টে, ফিরে যাচ্ছি আলোচনায়। জনাব খসরু সামাদ, আমরা আলোচনা করছিলাম হিট স্ট্রোক নিয়ে। আসলে একটি বিষয় আমি একটু জানতে চাচ্ছি, হিট স্ট্রোকে আসলে কি হয় বা কোন অর্গানে প্রবলেম হয় বা কি ধরনের ক্ষতির সম্মুখীন হয়? ধন্যবাদ। ধরেন এইটা একটা কক্ষ, এটার নিয়ন্ত্রণের অনেকগুলি বিষয় আছে। একটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ,
এখন যদি পুরোটা শীতাতপ নিয়ন্ত্রণ কোনো কারণে ভেঙে পড়ে, তাহলে পরে এই মুহূর্তে আমরা এখানে থাকতে পারবো না। এক, অথবা আমি আরেকটু উপমা দিই, ধরেন আলোক সিস্টেম এখানে আছে, এই আলোক সিস্টেম কেন্দ্রীয়ভাবে যদি ভেঙে পড়ে তাহলে পর পুরো কক্ষটাই অন্ধকার হয়ে যাবে। এরকম কিছু কেন্দ্রীয় ব্যাপার আছে। অথবা যে এই যে ওয়েভটা আসছে, এটা যদি কেন্দ্রীয়ভাবে আল্লাহ না করে ভেঙে পড়ে তাহলে পড়বে। হিট স্ট্রোক, আমাদের একটা স্ট্রোক সম্বন্ধে ধারণা এমনিতেই আছে, সেটা ব্রেন স্ট্রোক আমরা শুনেছি, তো হার্টের স্ট্রোক নয় আমরা শুনেছি। তাহলে সেই সব ক্ষেত্রে কি একদম ভেঙে পড়ে? স্ট্রোকের লিটারারি মিনিং হচ্ছে ভেঙে পড়া। কি কারণে? এইটা তাপমাত্রা আমাদের শরীর নিয়ন্ত্রণ করতে পারে, থার্মোস্ট্যাট বলে চমৎকার আছে। আমাদের শরীর তাপমাত্রা বাড়বে, কমবে, কোনো কারণে জ্বর হবে, স্বাভাবিক হবে। আমি কফি খেলাম, তাপমাত্রা একটু হলো বাড়লো, আপনি একটু আইসক্রিম খেলাম, একটু হলেও কমলো। অর্থাৎ শরীর তার নিজস্ব ভাবে বাহিরের উদ্দীপনার সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। সাইবেরিয়াতে গেলে ঠান্ডা সে খাপ খাইয়ে নেয়, খুবই উষ্ণ জায়গাতে গেলাম সেটা খাপ খাইয়ে নেয়, আর বাইরের সাথে খাপ খাওয়াতে পারছে না, ফলে সেই ধাক্কাটা সে সহ্য করতে পারছে না। আচ্ছা, এটাই হচ্ছে যে মোটামুটি ভিতরে তাপমাত্রাটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তখন সেটা সে মস্তিষ্কেও আঘাত করতে পারে, হার্টেও হতে পারে, অন্যান্য জায়গাতে হতে পারে। খুব সহজে এবং সুন্দরভাবে আপনি বিষয়টা আসলে তুলে ধরলেন, আশা করি সবাই উপকৃত হবে। এক্ষেত্রে দুটি বিষয় আমি খুব গুরুত্বের সাথে আনতে চাচ্ছি। একটি প্রথম বিষয় হচ্ছে আমাদের বাজারে এখন অনেক ধরনের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, যেমন আপনি বলছিলেন হচ্ছে ক্যালসিয়াম পটাশিয়ামের একটা মিশ্রণ, যেমন ওরাল স্যালাইন খেতে। কিন্তু সেই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে গরমের কারণে সবাই কোমল পানির মতো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাচ্ছে। আসলে এটি আসলে কতটা ক্ষতিকর শরীরের জন্য, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আমি খুবই একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন নিয়েছেন, আমি খুবই দায়িত্ব নিয়ে এই গণমাধ্যমে এই তথ্যটা দিতে চাই। ইলেকট্রোলাইট বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোই দরকার নেই। আমি আবারও বলছি, কোনোই দরকার নাই। এইটি যারা ব্যবসা করে, বিপণন করে, তাদের কিছু চটকদার ভাষাতে যেভাবে কোমল পানীয় থেকে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেভাবে ফাস্ট ফুড ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেভাবে জাঙ্ক ফুড ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেভাবে ক্যান ফুড ঢুকিয়ে দেওয়া, যেভাবে চিপস ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেভাবে বার্গার, বিফ ঢুকিয়ে দেওয়া, জাঙ্ক ফুড ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই এটা ঢুকিয়ে দেওয়ার একটা অপকৌশল এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছে, বিশেষ করে আমাদের উঠতি শিশু কিশোরেরা। এতে কি সমস্যাটা হবে? ইলেকট্রোলাইট কতটুকু ঘাটতি, আমি একটু আগে বলেছি, শরীরের একটি অভিযোজন ক্ষমতা আছে। একদম। ধরেন আমার বাবা দাদারা, তারা তো ইলেকট্রোলাইটটা চোখেই দেখেন নাই, তো তারা কি স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতেন না? কিন্তু আমাদেরকে ওই যে বললাম, এই যে বিপণন পদ্ধতিতে তারা একটা ঢুকে দেওয়া হয়েছে। এখন যেটা তাদের ক্ষতি কি? একটা হচ্ছে আমরা কতগুলো শব্দ উচ্চারণ করেছি, সোডিয়াম, পটাশিয়াম, শরীর এটা অভিযোজন করেই নিবে। সুতরাং আগের থেকেই অতিরিক্ত সতর্কতামূলকভাবে, এটা ভ্যাকসিন না যে আমি একটা নির্দিষ্ট ডোজ আছে যে আমি তাকে দিয়ে দিব সারা জীবন পুষ্টি দিবে, বরং এটা দিলে পারে যেটা হবে, একটা হচ্ছে অর্থের অপচয়, দুই হলো যে এতে ক্ষেত্র বিশেষে কারো নেশা হতে পারে, অন্তত মনস্তাত্ত্বিক নেশা হতে পারে। মনস্তাত্ত্বিক নেশা কিরকম, যে একটু খাই না, আরও কিছু ব্যাপার আছে, স্ট্যাটাস সিম্বলে পরিণত হচ্ছে, যে এটা খাওয়াটা বোধহয় আমার আভিজাত্য, ফলে আমার প্রয়োজনীয় খাবার জায়গাতে আমি কম্প্রোমাইজ করছি। আমি একটা দুধ খাচ্ছি না, আমি একটা কলা খাচ্ছি না, আমি একটা ডিম খাচ্ছি না, আমি একটা চিরা খাচ্ছি না, ভালো মনে করেও খাচ্ছি, হ্যাঁ, এবং আমাকে মনে করছি যে আমার শরীরের জন্য উপকার। তাহলে আমরা সেখানে আবার প্রচুর পরিমাণ কৃত্রিম রঞ্জক মেশানো থাকে, লম্বা সময় থাকার জন্য প্রিজারভেটিভস থাকে, প্রচুর পরিমাণ চিনি থাকে, এবং আমরা এখনো জানি না নেশাদারিত কোনো পদার্থ থাকে কিনা, হয়তো আরও গবেষণার সময়কালে আমাদের বলবে। সুতরাং আমার পরিষ্কার মেসেজ, ব্যক্তিগত ইচ্ছায় খাওয়া যাবে না, বিশেষ প্রয়োজনে সেটি ডাক্তার নির্ধারণ করতে পারেন, তবে তার বিকল্প হিসাবে ডাব বা কলা বা সাধারণ চিরার ভেতরে একটু লবণ মিশিয়ে বা একটু চিনি মিশিয়ে, এটাই যথেষ্ট। যেমন এমনও আছে যে একটি ডাব আমরা ঢুকঢুক করে খেয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু একটু আস্তে আস্তে সেটা গ্রহণ করার বলা। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন, যে আমাদের যেহেতু গরম থাকে, বা আমরা হয়তো বাজারে দাঁড়িয়ে একটা ডাব নিয়ে আমরা তাড়াতাড়ি করে একটা স্ট্র দিয়ে খেলে ফেলি, তো এটাও ছিপ করে অল্প অল্প করে খেতে হবে। আচ্ছা, ডাবটাকে আমরা ডেঙ্গুর সময় দেখেছি যে ফোকাস করতে, যে এরকম একটা প্রি কনসেপ্ট আইডিয়া হয়ে গেল যেন ডেঙ্গুর সাথে ডাবের একটা সম্পর্ক, অর্থাৎ মানে ডাব যেন অত্যাবশ্যকীয় কোনো চিকিৎসার অংশ। পরে দেখা গেল 20 টাকার ডাব 100 টাকা 200 টাকা দিয়েও পাওয়া যায় না। তাহলে ভুল মেসেজ যেন না যায়। ডাব আমাদের ক্ষেত্র বিশেষে আমরা খেতে পারি, কিন্তু এর অর্থ এই না ডাব কোনো বাড়তি আমাকে নিউট্রিশন বা ইলেকট্রোলাইট দিবে যেটা আমার জন্য অত্যাবশ্যক। এটা আমার যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে, আমরা তারা মাঝে মাঝে এটা খেতে পারি, কিন্তু এটা রুটিনলি খাওয়া আমি ব্যক্তিগতভাবে কোনো প্রয়োজন মনে করি না। এখানে আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে যুক্ত করব, সেটা হচ্ছে যে আমাদের বাইরে প্রচণ্ড তাপদাহ,
সেক্ষেত্রে আমরা অনেক হিট স্ট্রোকের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আরেকটি বিষয় অপরপক্ষে দেখা যাচ্ছে যে তাপ থেকে বাঁচার জন্য অনেকে আসলে একদম গাড়ি ব্যবহার করছে বা একদম তাদের বাসা থেকে অফিস, অফিস টু বাসা এভাবে লাইফ লিড করছে, কিন্তু তাদের আবার ভিটামিন ডি সমস্যা হচ্ছে। জি, মানে উভয় পক্ষেই সমস্যা, এবং ভিটামিন ডির সমস্যা হলে আসলে অনেকগুলো সমস্যা হয়ে থাকে। আপনি বলছিলেন যে আসলে হতাশা, খিটখিটে মেজাজ, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? জি, ধন্যবাদ। এটা একটা আপনাকে বলে ডাবল এইজ ব্লেড, দুধারী তরোয়াল, যেতে কাটে আসতে করে। বাংলা একটা চমৎকার শব্দ আছে না, শাকের করাত। সম্ভবত ব্যাপারটা আমি আরেকটু পরিষ্কার হওয়া খুবই প্রাসঙ্গিক মনে করছি। ভিটামিন ডি একটি ভিটামিন, নামে বোঝা যাচ্ছে। ভিটামিন দুভাগে ভাগ করা যায়, একটাতে পানিতে দ্রবণীয়, একটাতে চর্বিতে দ্রবণীয়। পানি মানতে কি প্রতিদিন খাই, প্রতিদিন পেচ্ছাপ দিয়ে বের হয়ে যায়, একটু একটু করে খেতে হবে। তারা কি বি আর সি, ওই যে লেবু, পেয়ারা, আমড়া, হর্তকি, এগুলো আমরা কম বেশি আলোচনা করেছি। ডিটা কি, এডিই কে, এগুলো হচ্ছে তেলে দ্রবণীয়, অর্থাৎ শরীরে জমা থাকে। অর্থাৎ আমাকে প্রতিদিন খেতে হবে কোনো কথা নাই, কিন্তু কিছুদিন না খেলে পারে আমাদের এটা ঘাটতি পড়বে। এটা কোথায় থাকে? এটা মূলত যেটা আমাদের জন্য মানে সবচেয়ে যেটি সহজ এবং প্রকৃতি প্রদত্ত, সেটা হচ্ছে আমাদের ত্বকে এক ধরনের কাঁচা ভিটামিন ডি থাকে। আচ্ছা, রৌদ্রালোকে সেটি পাকা হয়ে যায় অথবা কার্যকরী হয়, তার মানে অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে রোদের আলো ছাড়া ভিটামিন ডি কার্যকরী নয়, এটা কোনো ক্রমেই সে কাজ করতে পারছে না। আমরা যে কথাটি বললি সেটা হচ্ছে আমাদের মাতৃস্থানীয় যারা, আমাদের কনজারভেটিভ কান্ট্রি এবং নেচার অফ জবের কারণে আমাদের মা বোনরা মূলত রক্ষণশীল, মূলত ঘরে থাকে। ফলে তারা খুব সামান্যই সূর্যালোকে আসতে তারা সুযোগ পান। আর আপনি যা বলেছেন, যাদের পক্ষে বিলাসিতা করা সম্ভব অথবা যাদের পক্ষে সম্ভব, তারা হয়তো গাড়িতে থাকেন, বা যাদের নেচার অফ জবটা ওই রকম, তারা সারাক্ষণই কর্পোরেট জব করেন, ঘরের ভেতর থাকেন, সুতরাং তারা সানলাইটটা পান না। তাহলে পারে ওই কাঁচা যে ভিটামিন ডি, ওটা কাঁচাই থাকে, কোনো কার্যকর করছে না, প্রকারান্তরে তার বডিতে ভিটামিন ডি নাই। ফলে উনি চিকিৎসকের শরণাপন্ন হন, পয়সা খরচ করেন, ডাক্তারের কাছে যান, সেখানে আবার ডোজ মাপার ব্যাপার আছে, এইভাবে দেন, এতে অপচয় হয়, ক্ষতি হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি খুব সহজ করে বলতে চাই, প্রকৃতির থেকে বড় চিকিৎসক কেউ নাই, ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নাই। সূর্যের আলো আছে, আপনার ঘড়ি ধরে মেনটেন করার দরকার নেই। হ্যাঁ, এরকম আছে, কিন্তু যদি আমি এটা বলে দেই তাহলে অনেকে ভাববেন যে এইটারই কথা। আপনি আপনার নিজস্ব সময়, প্রিয় দর্শক, আপনি এখানে যারা এটা দেখছেন, আপনার নিজস্ব সময়ে ঘড়ি ধরার দরকার নাই, নিজের বুদ্ধিমত্তায় যতটুকু পারবেন, আপনার ত্বকে যতটুকু সহনীয়, আমি ধরে নিচ্ছি সেটা 30 মিনিট, মোটামুটি মিষ্টি আলোক ধরা যায় সকালবেলা, অথবা না পারলে আপনি দুপুরে 9টা থেকে 11টা, কে বলছে 11টা থেকে 2টা। জি, এটা হ্যাঁ, এটা অধিকতর হয়তো ভালো, কিন্তু তার মানে এই না যে আপনি দুপুর 2টার সময় আপনি হাঁটতে গেলেন সেটা সম্ভব না, এটা বলা হচ্ছে না। মনে করেন আপনি অফিস থেকে বাসাতে আসেন, সকালবেলা আপনি হেঁটে, অন্তত মেট্রো মধ্যে হেঁটে আসেন, ওইটুকু রোদ লাগলো, অফিস থেকে আপনি যখন নামলেন মেট্রো বা বাস স্ট্যান্ড থেকে, আপনি ওইটুকু হেঁটে যান, এইটুকুই মোটামুটি যথেষ্ট। বিকালবেলা আপনার দম্পতি বা পরিবার সদস্য নিয়ে একটু হাঁটতে আসেন, রোডটাকে লাগান, এইটুকুই মোটামুটি যথেষ্ট। আর এই যে ভিটামিন ডি এর কারণে আমরা একটা জিনিস দেখেছি যে বিগত কোভিডে যাদের ভিটামিন ডি বেশি ছিল তাদের কম হয়েছে। আমি সহজ করে বলি, ইউরোপে তাদের তো সূর্য দেখা যায় না, ইউরোপ আমেরিকাতে কোভিড সবচেয়ে বেশি হচ্ছে। কেন হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু ওদের ভিটামিন ডি কম। আচ্ছা, আফ্রিকাতে আমরা ভিটামিন ডি বেশি, তারা সবাই সূর্যালোকে কালো, তাদের কোভিডের সংখ্যা খুবই কম ছিল। আর আমাদেরটা ঠিক কালোর থেকেও একটু বেশি ছিল, আবার সাদা থেকেও একটু কম ছিল। তার থেকে কোনো হাইপোথিসিস আমাদের ভাবা হচ্ছে হয়তো ভিটামিন ডির সাথে কোভিডের কোনো সম্পর্ক আছে, এটা পরবর্তী জানাবে। আর আরেকটা জিনিস খুবই দৃশ্যমান, কোথায় সূর্যের আলো আর কোথায় ডিপ্রেশন, মানে আমার আপনার যে মন খারাপ হয়ে যাচ্ছে, আচরণে খিটখিটে মেজাজ প্রকাশ পাচ্ছে, কোনো কিছু ভাল লাগছে না, এটাও কিন্তু বিষণ্ণতা। আর অসংখ্য কারণ আছে, হাড্ডি শক্ত হওয়া, পিছলে পড়ে গেলে অল্পতে হাড্ডি ভেঙে যাওয়া, এই বিষয়গুলি জন্য কিন্তু ভিটামিন ডি এর ঘাটতির দরকার আছে। আমি কোনো ওষুধ খেতে কখনোই সাজেশন করব না, সামান্য প্রকৃতির কাছে যাই, আমরা একটু রোদ লাগাই, একটু অভ্যাসটা করি, তাতেই এই ভিটামিন ডি এর এই ঘাটতি থেকে নিয়মিত প্রতিদিন বা সপ্তাহে 3-4 দিন 10 মিনিট 15 মিনিট। ঠিক তাই, খুব দারুণ বলেছেন। আসলে আমরা সবাই আসলে সচেতন হব, আসলে সচেতনতাই সবচেয়ে বড় আসলে আমাদের বাঁচার উপায়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই মূল্যবান মতামতগুলো জানাবার জন্য। পরবর্তী আলোচনা আপনার সাথে অবশ্যই হয়তো আরও বিস্তারিত জানবো আপনার কাছে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের হ্যাপনিং পয়েন্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।